হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিজন ডাব্লিউবিসিএস। ভিজন ডাব্লিউবিসিএসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করব ডাব্লিউবিসিএস 2024 মেইনসকে টার্গেট করে পেপার 3 ইন্ডিয়ান জিওগ্রাফির মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ সেট 7। আশা রাখবো তোমরা ইতিমধ্যে 6টা সেট দেখে নিয়েছো এবং মোটামুটি বুঝতে পারছো যে কী ধরনের কোয়েশ্চেন সেট আমরা ফর্ম করছি, এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে কনসেপ্টের থ্রু দিয়ে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা। এই যে 6টা সেট কমপ্লিট হয়েছে, মেবি তোমাদের অনেকের মনে হতে পারে যে এখনও তো স্যার প্রত্যেকটা সেটেই একই ধরনের কিছু কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে, মানে সাপোজ কোনোটাতে ওয়েস্ট বেঙ্গল আছে তো বেশ 10-12টা ওয়েস্ট বেঙ্গল আছে এরকমভাবে। যেহেতু আমরা এটা অলমোস্ট অনেকটা আগে থেকে শুরু করেছি, মোটামুটি যতদিন না পর্যন্ত মেন্স এক্সাম কমপ্লিট হচ্ছে আমরা চেষ্টা করব এটাকে কন্টিনিউ করতে, এবং আনটিল দ্য মেন্স আমরা এই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব। সেই অর্থে এই প্র্যাকটিস সিরিজ। সো চিন্তার কোনো কারণ নেই, ঠিক টাইমে ঠিক ধরনের বিষয় তোমরা পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন, সেট নাম্বার 7-এর। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ডাজ নট অরিজিনেট ইন দ্য হিমালয়াস বাট ইজ আ পার্ট অফ গঙ্গা রিভার সিস্টেম? তাহলে এই যে প্রশ্নটায় বলা হয়েছে যে কোনো একটি নদী ব্যবস্থার কথা, এটা গঙ্গা নদী ব্যবস্থা। আচ্ছা, নদী ব্যবস্থা মানে কি? নদী ব্যবস্থা মানে একটি প্রধান নদী এবং তার যে উপনদী, শাখা নদী একত্রিতভাবে মিলিত হয়ে যে একটা ট্রাঙ্ক সিস্টেম তৈরি করে, সেই ট্রাঙ্ক সিস্টেমকে বলা হয় রিভার সিস্টেম। এবং এই সিস্টেমের ধারণাটা আসছে মূলত ইনপুট অর্থাৎ উৎস, প্রসেস অর্থাৎ নদীর বিভিন্ন কাজ, এবং দেখো আউটকাম। আমরা এরকমভাবে এটাকে ভাবতে পারি, আউটকাম মানে হচ্ছে এই যে ল্যান্ডফর্মসগুলো, রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্মসগুলো তৈরি হয় সেই বিষয়টা। সেই কারণে সিস্টেম শব্দটা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তাহলে গঙ্গা নদী ব্যবস্থার ক্ষেত্রে বলা হচ্ছে যে এমন একটি নদী যেটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি। বেসিক্যালি আমরা যদি দেখি, গঙ্গা নদী ব্যবস্থা হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, ভাগীরথী হেড স্ট্রিমের নাম। সেখানে এই যে উত্তর দিক থেকে, মানে ভারতবর্ষের উত্তর দিক, এবং গঙ্গা নদীর বাম পাশ পশ্চিমের দিক থেকে আসছে, কোশি আসছে নেপালের অংশ থেকে, গণ্ডক আসছে, রামগঙ্গা আসছে, এই নদীগুলি এসে মিলিত হচ্ছে। ডান পাশের উপনদী হিসেবে আমরা এখানে পাবো যমুনাকে পাবো, তাই তো? কিন্তু এখানে দেখো গণ্ডক, কোশি বা রামগঙ্গা, এই তিনটে নদী ব্যবস্থার ক্ষেত্রেই আমরা উল্লেখ করছি তারা হলো হিমালয়ান রিভার, তারা কিন্তু হিমালয়ান রিভার। এবার এই যে সোন নদীর কথা বলা হচ্ছে, সোন নদী কিন্তু গঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী, যেটা গঙ্গার ডান তীরের উপনদী, এরকমভাবে গিয়ে মিট করছে পাটনার কাছে। তবে এটা কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল থেকে তৈরি হওয়া নদী নয়, অর্থাৎ এই নদী কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী নয়, নন পেরিনিয়াল স্ট্রিম। সোন নদীর উৎপত্তি কোথা থেকে হচ্ছে আমরা এই জায়গাটাকে যদি মাথায় রাখি, এটা হচ্ছে অমরকণ্টক প্লেটু। অমরকণ্টক প্লেটু থেকে এইরকমভাবে প্রবাহিত হচ্ছে সোন, এরকমভাবে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে নর্মদা, এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এরকমভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে মহানদী। তাহলে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর হিসেবে অবশ্যই আমরা সোন নদীর কথা বলবো। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গা থেকে জিজ্ঞাসা করতে পারে কোনো সময়, যে ভারতবর্ষের একটা নদী ব্যবস্থা বা একটা অঞ্চল যেটা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন তৈরি করে। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন মানে একটা নির্দিষ্ট অংশ থেকে বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়ে যাওয়া, এটাকে তো রেডিয়েশন বলে, বা সেন্ট্রিফিউগাল কেন্দ্র বিমুখ নদী ব্যবস্থা। অমরকণ্টক প্লেটুকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে প্রত্যেকে দেখতে পাবে যে অমরকণ্টক প্লেটু থেকে এই যে তিনটে নদী ব্যবস্থা বেরিয়ে গেছে, ঠিক আছে, এই তিনটে নদী ব্যবস্থা বেরিয়ে গেছে। স্পেসিফিক্যালি এই তিনটে নদী ব্যবস্থা কিন্তু এই পার্টিকুলার অঞ্চলেতে একটা রেডিয়াল প্যাটার্ন হিসাবে কাজ করছে। ওকে, এই হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে আমরা দুটো তিনটে প্রশ্ন কিন্তু পেতে পারি। নেক্সট, দ্য সাবট্রপিক্যাল জেট স্ট্রিম শিফটস নর্থ অফ দ্য হিমালয়াস প্রাইমারিলি ডিউ টু। সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, যেটা আমাদের ভারতবর্ষে যে মৌসুমি বায়ুপ্রবাহ, এই মৌসুমি বায়ুপ্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রপিক্যাল ইস্টার্লি জেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা কিছুটা উত্তর দিকে শিফট করে যায়, তাই তো, নর্থে শিফট করে যায় এটা বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে নর্থে এটা কেন শিফট করে যায়, টিবেটান প্লেটুর দিকে এটা কেন শিফট করে যায়, এবং এর প্রধানতম কারণ কি? আমরা অলরেডি টিবেটান হিট
ইঞ্জিন থিওরি সম্পর্কে আলোচনা করেছি কোনো একটা সেটের কোনো প্রশ্নে। অর্থাৎ তিব্বতীয় মালভূমি এনক্লোজড হয় চারিদিকে পার্বত্য অঞ্চল দ্বারা, এটার ক্ষেত্রে কি হয়, এলিভেটেড হয়, একটা হিটের সোর্স হিসেবে কাজ করে। এবং এই জায়গাটাতে কি হয়, ধরে নাও এই যদি আমাদের ইন্ডিয়ান ল্যান্ডমাস আমি ধরছি, এই দিকটাতে টিবেটান অঞ্চল, এবং এটা আপলিফটেড করে বায়ুকে, হালকা হলে বায়ু ওপর দিকে উঠে যায়, ফলে এটা একটা নিম্নচাপ কেন্দ্রে তৈরি করে। এবং শীতকালেতে এটা তো হিমালয়ের দক্ষিণ দিকের যে অংশটা থাকে, ঠিক আছে, এই হিমালয়ের দক্ষিণ দিকে যে অংশটা থাকে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, এটা ক্রমশ উত্তর দিকের অংশে সরে যেতে থাকে। এবং এই যে উত্তর মুখে সরে যাওয়ার বিষয়টা হচ্ছে, উত্তর মুখে সরে যাচ্ছে যখন, তাহলে এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাচ্ছে। এবার এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানটা পূরণ কোথা থেকে হবে? এই শূন্যস্থানটা পূরণ হবে দক্ষিণ দিক থেকে। আমাদের যে সাগর অঞ্চল রয়েছে, ইন্ডিয়ান ওশান রয়েছে, এই জায়গা থেকে একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু ছুটে আসে। যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু টার্গেট করে এই জায়গাটাকে ছুটে আসে, এবং এই জায়গাটাতে আসার পথে জলভাগ থেকে যেহেতু আসছে, ব্যাপক পরিমাণে হিউমিডিটি নিয়ে আসে এবং বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে, যেটা সাউথ ওয়েস্ট মনসুন নামে পরিচিত। অন্যদিক থেকে আমরা যদি টিবেটান হিট ইঞ্জিন থিওরিটাও বুঝি, তাহলেও দেখা যাবে এই যে বায়ুটা ওপর দিকে উঠে যাচ্ছে, ফলে এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাচ্ছে। এখন এই বায়ুটা ওপর দিকে উত্থিত হয়ে ডিফ্লেক্টেড হয়ে পুনরায় এই রকম দক্ষিণ দিকে চলে আসে, আপার স্কাইতে, আপার এয়ারে, ফলে একটা লোয়ার প্রেসার সেন্টার তৈরি হয়, তার মাধ্যমে হয়। তাহলে এটা আমরা বলতে পারবো প্রাইমারিলি ডিউ টু, কেন জেট স্ট্রিম কেন সরে যাচ্ছে, হিটিং অফ দ্য টিবেটান প্লেটু। এবার এই যে হিটিং অফ দ্য টিবেটান প্লেটু, এটাকে টিবেটান হিট ইঞ্জিন থিওরি এই হিসাবে তোমরা বলতে পারো, টিবেটান হিট ইঞ্জিন থিওরি হিসাবে বলা যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস ইজ টিপিক্যালি ইনভার্টেড। তাহলে ইকোলজিক্যাল পিরামিডের ধারণা আমরা পেয়েছি যে উৎপাদক থেকে শুরু করে একদম সর্বোচ্চ খাদক পর্যন্ত যদি তাদের সংখ্যার ভিত্তিতে, তাদের প্রদত্ত শক্তির ভিত্তিতে আমরা এরকমভাবে সাজাই, তাহলে ক্রমশ এরকমভাবে একটা অংশ পাবো, যেটাকে আমরা উল্লেখ করছি অ্যাজ হোয়াট, এটাকে আমরা উল্লেখ করছি অ্যাজ আ পিরামিড। তাই তো, এটা এরকমভাবে দেখতে হয়, সাধারণত এরকমভাবে আমরা দেখতে পাই। এবার এই যে পিরামিড, এই পিরামিডের ক্ষেত্রে কিছু পিরামিড থাকে যেগুলো কখনো ইনভার্টেড হতে পারে না। যেমন আমরা যদি এনার্জির পিরামিডের কথা বলি, এই এনার্জির পিরামিড একদম, এটা তো উৎপাদক স্তর, এই স্তরে সর্বাধিক হবে। এনার্জির পিরামিড সর্বদা এই স্তরে সর্বাধিক হবে, এবং এই স্তরে এটা সর্বনিম্ন হবে। এটা কখনো উল্টো হতে পারে না, কারণ যে উৎপাদন করছে শক্তি প্রবাহের নীতি অনুসারে তার কাছেই তো বেশি শক্তিটা থাকবে, সেই কারণে এটা হতে পারে না। কিন্তু এখানে আমরা জানতে চেয়েছে ইকোলজিক্যাল পিরামিড অফ বায়োমাস ইনভার্টেড কোথায় হতে পারে। বায়োমাস মানে শুষ্ক জীবভর যদি আমরা বলি, তাহলে ধরে নেওয়া যাক যে কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা বলা যেতে পারে। কেন অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা বলা যেতে পারে? কারণ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যারা উৎপাদন করে, অর্থাৎ আমি বলছি ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদন যারা করে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে, তারা কারা? উৎপাদন যারা করে, দে আর নোন অ্যাজ ফাইটোপ্ল্যাঙ্কটন। এবার যারা ভোগ করে, যারা এটাকে ভোগ করে, তারা কারা? তারা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। এবার এই যে জুপ্ল্যাঙ্কটন যারা এটাকে ভোগ করে, তারা মাছ হতে পারে, বড় বড় প্রাণী হতে পারে, অনেক কিছু হতে পারে। ফলে উৎপাদকের তুলনায়, তাই তো, উৎপাদকের তুলনায় যারা ভোগ করে তাদের ক্ষেত্রে যে বায়োমাস সেটা সর্বদা বেশি হয়। বায়োমাস সর্বদা বেশি হবে। ধরে নেওয়া যাক এরা উৎপাদক, এটা তো ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং জুপ্ল্যাঙ্কটন যত উপরে যাচ্ছে, বড় বড় মাছ আছে, প্রাণী আছে, তারা সেটাকে কনজিউম করে। ফলে এটা পন্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা পন্ড আছে। এটা বেটার হতো যদি শব্দটা অ্যাকোয়াটিক থাকতো, পন্ডের জায়গায় যদি আমরা অ্যাকোয়াটিক বলতাম, তাহলে এটা হতে পারতো। এটা একটা প্রশ্ন হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা যে প্রশ্ন হয়, আমি বললাম যে ইনভার্টেড কোথায় হয় না, সেটাকেও একটুখানি মাথায় রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেল বেল্টস ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ প্রি ক্যাম্ব্রিয়ান মেটামরফিক রক? কোন বেল্টে আমরা প্রি ক্যাম্ব্রিয়ান মেটামরফিক রক পাই? ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন রক সিস্টেম আমরা দেখতে পাই, তার মধ্যে প্রি ক্যাম্ব্রিয়ান আমরা যদি দেখি, এই সিংভূম অঞ্চলের যে ইয়েগুলো রয়েছে সেখানে আমরা পাবো। মূলত ইগনিয়াস রকের জন্য এটা বিখ্যাত।
কি কি পাওয়া যায় এখানে? তাহলে সিংভূম বেল্টে আয়রন আমরা পাবো, এর সাথে সাথে এই জায়গাটাতে যেটা সিংভূম ক্রেটনে আমরা পাই, এই জায়গাটাতে আমরা আর কি পেতে পারি? কপার পেতে পারি। সিংভূমে আমরা অভ্র বা যেটাকে মাইকা বলা হয়, মাইকা পেতে পারি, এই জায়গায় পেতে পারি। কোঙ্কন বেল্ট, কোঙ্কন মানে মহারাষ্ট্রের অঞ্চল, তাহলে এই জায়গাটাকে আমরা ডেকান অ্যাকুমুলেশন হিসাবে বলতে পারি। ডেকান ট্র্যাপ এখানে অবস্থান করছে, ডেকান অ্যাকুমুলেশন মানে ডেকাল লাভা এখানে পেতে পারি আমরা, ঠিক। তাহলে এখানে ব্যাসাল্ট জাতীয় শিলার অস্তিত্ব গুরুত্বপূর্ণ। আসাম ভ্যালি এবং এই যে ক্যাম্বে অঞ্চল, এই জায়গাটা দেখো, আসাম ভ্যালি এবং ক্যাম্বে অঞ্চল, এখানে একটা সাধারণ বেয়ার আইজ আমরা বলতে পারি ক্রুড অয়েল পাই। ক্রুড অয়েল আমরা কোন জাতীয় শিলাস্তরে পাবো বলতো? অবভিয়াসলি সেডিমেন্ট জাতীয় শিলায়, মানে সেডিমেন্টারি রকে পাবো। তাহলে আসাম ভ্যালি বা ক্যাম্বে বেসিন এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গার ক্ষেত্রে যদি শিলা জিজ্ঞাসা করে তাহলে সেডিমেন্টারি রক হবে। নেক্সট, দ্য বারিন্দ ট্র্যাক্ট ইজ মেনলি ক্যারেক্টারাইজড বাই। বারিন্দ ট্র্যাক্ট বা বরেন্দ্র ভূমি, মূলত এটা আমাদের মালদা উত্তর দিনাজপুরে দেখা যায়। এবং এই বারিন্দ ট্র্যাক্ট হচ্ছে প্রকৃত অর্থে ভাঙর জাতীয় ল্যান্ডমাস। ভাঙর অর ওল্ড অ্যালুভিয়াম আমরা দেখতে পাই। তাহলে ওল্ডার অ্যালুভিয়াল ডিপোজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এর পার্শ্ববর্তী অঞ্চলে আমরা যদি বাগরি ল্যান্ডের কথা বলি, বাগরি এটা কিন্তু খাদার টাইপের ল্যান্ডমাস হিসেবে ব্যবহার করা হয়। ওকে, বাগরি অঞ্চল যেটাকে বলা হয়। নেক্সট আমরা যেটা বলবো, which of the following ecosystems generally exhibit the highest turnover rate of biomass? খুব ভালো প্রশ্ন। আমরা আগে নেট প্রাইমারি প্রোডাকশন সংক্রান্ত এরকম একটা প্রশ্ন পড়েছিলাম, আশা করছি মনে আছে কোনো একটা সেটে। আমি বারবার এই কারণে তোমাদের বলছি, সেটগুলো কিন্তু থরলি প্রত্যেকে দেখবে, মানে হঠাৎ হঠাৎ করে সেট চেক করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ওকে, সো মোটামুটি যদি দেখা যায়, এখানে বলা হচ্ছে হাইয়েস্ট টার্নওভার রেট অফ বায়োমাস। এক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাবো? খুব পরিষ্কারভাবে যদি হাইয়েস্ট টার্নওভারের কথা বলা হয়, ইকুইটোরিয়াল ফরেস্ট বা এই জাতীয় যে জায়গাগুলো আছে, এই জাতীয় জায়গাতে আমরা দেখতে পেতাম। কিন্তু এখানে দেখো উল্লেখ করা হচ্ছে তুন্দ্রা, কোরাল রিপ, ডেজার্ট রিজিয়ন, তৈগা রিজিয়ন। তো এই জায়গাতে আমাদেরকে টার্নওভারের কথা বলা হচ্ছে, তাহলে টার্নওভার কি হবে? নেট প্রাইমারি প্রোডাকশন বাই অ্যাভারেজ বায়োমাস। নেট প্রাইমারি প্রোডাকশন বাই অ্যাভারেজ বায়োমাস, এই যে জিনিসটা, এটার কথা বলা হচ্ছে। এর অর্থ কি? টার্নওভারের অর্থ কি? এখানে এই যে টার্মটা দেওয়া আছে না, টার্নওভার, এটা অনেকের কাছে অজানা হতে পারে। দেখো, টার্নওভার মানে কিন্তু সাধারণ অর্থে আমরা যেটা বুঝে থাকি সেই জিনিসটাই বলা হচ্ছে এখানে, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে, রাইট, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে কত তাড়াতাড়ি বায়োমাস রিপ্রোডিউস হতে পারে, এবং যে অঞ্চলে বায়োমাস কমে যাচ্ছে সেই অঞ্চলটাকে, মানে সেই অঞ্চলে সেই অ্যামাউন্টটাকে রিপ্লেস করতে পারে। টার্নওভারের ধারণা কিন্তু এইটা আমরা পাবো। তুন্দ্রা বলো, ডেজার্ট বলো, তৈগা বলো, এই জায়গাগুলিতে আমরা যদি দেখি, এই প্রত্যেকটা জায়গা, তুন্দ্রা, ডেজার্ট, তৈগা, এই জায়গাতে স্লো ডেভেলপমেন্ট আমরা দেখি। স্লো ডেভেলপমেন্ট অফ হোয়াট? স্লো ডেভেলপমেন্ট অফ বায়োমাস ফর্মেশন। তার কারণ হচ্ছে এই জায়গাতে স্পেসিফিক্যালি যে ক্লাইমেটিক সিনারিও, বৃষ্টিপাতের অভাব ইত্যাদি ইত্যাদি রয়েছে, ফলে বায়োমাসের ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হয় না। বাট কোরাল রিপ, এই কোরাল রিপের অবস্থান মোটামুটি 20 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার আমার প্রয়োজন হয়, ফলে এই কোরাল রিপ সামহাউ ট্রপিক্যাল রিজিয়নেতে আমরা পাই, এবং ট্রপিক্যাল রিজিয়নেতে উষ্ণতা এবং বৃষ্টিপাতের অ্যাভেলেবিলিটি যথেষ্ট ভালো। সেই কারণে এই টার্ন আউট রেট যেটা বলা হচ্ছে, এই টার্ন আউট রেট কিন্তু যথেষ্ট বেশি। ইনফ্যাক্ট আমরা যদি নেট প্রাইমারি প্রোডাকশান এনপিপির ভ্যালু দেখি, সেটাও কিন্তু এই ট্রপিক্যাল বা ইকুইটোরিয়াল অঞ্চলগুলোতে তুলনামূলক গিভেন অপশনসগুলির তুলনায় বেশি হবে। সো আর কোনো চিন্তা না করে সেই কারণে আমরা কোরাল রিফকে এখানে আনসার হিসেবে চুজ করব। নেক্সট, হুইচ স্টেট প্রসেস দ্য লার্জেস্ট শেয়ার অফ ইন্ডিয়াজ ক্রোমাইট রিজার্ভ? একদম বেসিক কোয়েশ্চেন, ডাইরেক্ট আমরা বলে দেব ওড়িশা। ওড়িশা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্রোমাইট প্রডিউসিং স্টেট। ঠিক আছে, এটা মাথায় রাখবে।
এর পরবর্তীতে আমরা দেখব কি প্রশ্ন আছে, তবে এখানে একটা বিষয় বলে রাখার যে এই যে ক্রোমাইট, ঠিক আছে, এটা কেবলমাত্র উড়িষ্যাতে যেমন পাওয়া যায়, ছত্তিশগড়ের টিন পাওয়া যায়, এটা ঠিক। উড়িষ্যার ক্ষেত্রে কোন জায়গায় পাওয়া যায় এটা একটা প্রশ্নে আমি তোমাদের বলেছিলাম যে ওই যে জাজপুর জেলা আছে, জাজপুর ডিস্ট্রিক্ট, সুকিন্দা রিজিয়ন, এইরকম একটা প্রশ্ন কিন্তু ছিল, এটা প্রশ্নটা ঘুরিয়ে এসেছে, ঠিক আছে। এবং ক্রোমাইট কিসের জন্য ব্যবহার হয়? মূলত স্টেইনলেস স্টিলের উৎপাদনে ব্যবহার হয়। নেক্সট, দ্য ফেনোমেনন অফ মনসুন ব্রেক ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ, আমরা আগে কোনো একটা প্রশ্নে পড়েছি, মনে পড়ছে, দ্যাট ইজ বাস্ট, মৌসুমি বিস্ফোরণ। এবার বলা হচ্ছে কি, এবার বলা হচ্ছে মনসুন ব্রেক। তাহলে মনসুন ব্রেক মানে কি? মনসুন ব্রেক মানে হচ্ছে, ব্রেক মানে কি, যে কোনো সময় একটা বিরতি ঘটানো, বা মৌসুমি বিচ্ছেদ বলা যেতে পারে, মৌসুমির বিরতি হচ্ছে এটা বলা যেতে পারে। এই যে বিষয়টা, এই বিষয়টার কথা আমরা বলবো। ওকে, তাহলে এটা কি? মূলত আমরা বলতে পারি যে মৌসুমি বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে কিছু সময়ের জন্য বা কিছু সময়ের ব্যবধানে বৃষ্টি কমে যাওয়া, বৃষ্টি কমে যায়, আমরা এটাকে বলবো। এটার কারণ কি, কি বিষয় এটা হয়, এটা যদি দেখা যায়, দেখো এখানে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, স্ট্রেনদেনিং মনসুন ট্রপ, স্ট্রেনদেনিং তো হচ্ছে না, স্ট্রেনদেনিং কোথায় হচ্ছে? এল নিনো অনসেট, এল নিনো হলে মৌসুমি দুর্বল হয়ে পড়ে, এটা একটা কারণ বলে তোমাদের মনে হতে পারে, খুব একটা খারাপ চিন্তাভাবনা নয় সেটা, বাট স্টিল আমি দেখবো বাকি অপশনসগুলো। ওয়েস্টার্লি জেট ইন্টেন্সিফিকেশন না, ওয়েস্টার্লি জেটের সাথে এটা খুব একটা রিলেটেড আমি এই মুহূর্তে পাচ্ছি না। নর্থওয়ার্ড শিফট অফ মনসুন থ্রু টুয়ার্ডস, মনসুন ট্রাপ, সরি থ্রু নয়, মনসুন ট্রাপ টুয়ার্ডস হিমালয়ান ফুটহিল, তাহলে হিমালয়ান ফুটহিলসের দিকে এটা ক্রমশ যখন মুভ করতে থাকে, দেখো স্বাভাবিকভাবে যত দক্ষিণ থেকে উত্তরে মুভ করতে থাকে মৌসুমি বায়ুটা, তার জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, এবং স্পেসিফিক্যালি এই যে ওয়েস্টার্লি উইন্ডস আসছে, ঠিক আছে, ওয়েস্টার্লি উইন্ডস রয়েছে, এইটার কারণে কিছুটা বৃষ্টিপাত শিফট করে, কিছুটা বৃষ্টিপাত কমে, অর্থাৎ নর্থওয়ার্ড মুভমেন্ট অফ মনসুন উইন্ড টুয়ার্ডস দ্য হিমালয়ান রেঞ্জ, মৌসুমি বায়ু দেশে ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে উত্তর এবং পশ্চিমে যে মুভ করতে থাকে, সেই কারণে কখনো কখনো এটা দেখা যায় যে বৃষ্টিপাত কিছু অ্যামাউন্টের কম হচ্ছে, এই বিষয়টার কথা এখানে উল্লেখ করা হচ্ছে, এটাই হচ্ছে মূল বিষয়। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ ট্রাইব ইজ প্রাইমারিলি কনসেন্ট্রেটেড ইন দার্জিলিং হিমালয়া? খুব সিম্পল, এই ভূমিজ, লোধা, সাঁওতাল, এই ট্রাইবের মানুষরা মূলত মালভূমি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, মোটামুটি আমরা যদি দেখি। কিন্তু এর পরবর্তীতে আমরা লেপচা, ভুটিয়া, চাকমা, এদের যদি দেখি, এরা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলের যে আদি জনজাতি, ঠিক, এই পার্বত্য অঞ্চলের জনজাতি, এই পার্বত্য অঞ্চলের জনজাতির ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক, পার্বত্য অঞ্চলের জনজাতি দ্বারা তাদের জন্য এটা উল্লেখযোগ্য, মনে থাকবে। নেক্সট, ইন আ ফুড ওয়েব, স্পেসিস হ্যাভিং ডিসপ্রপোর্শনেটলি লার্জ ইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স রিলেটিভ টু অ্যাবাউন্ডেন্স আর টার্মড অ্যাজ, অর্থাৎ কোনো একটা ফুড ওয়েবের ক্ষেত্রে আমরা যদি দেখি কোনো একটা পার্টিকুলার প্রজাতি তারা ডিসপ্রপোর্শনেটলি লার্জ ইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স বিস্তার করে, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সেই ধরনের যে প্রজাতি তাদেরকে আমরা কি নামে ডাকবো, এটা জানতে চাওয়া হয়েছে। বেসিক্যালি তাদেরকে বলা হয় কিস্টোন স্পেসিস। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কিস্টোন স্পেসিস কাদের বলে? আমরা কিস্টোন স্পেসিস বলতে কি বুঝতে পারি? মেনলি এই যে ধরনের স্পেসিসের কথা বলা হচ্ছে, যে কোনো ইকোসিস্টেমের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে যে তাদের পরিমাণ অত্যন্ত কম, অর্থাৎ আমি এই রকম স্পেসিসদের কথা বলছি যারা তুলনামূলক সংখ্যাতে কম কিন্তু ইম্প্যাক্ট বেশি, লার্জ ইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স রিলেটিভ টু অ্যাবাউন্ডেন্স, অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থানের তুলনায় তাদের ইম্প্যাক্ট অনেকটা লার্জ হয়,
তাদেরকে আমরা বলছি কি, তাদেরকে আমরা বলছি কিস্টোন স্পেসিস। এরা মূলত বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যেমন ধরো একটা এক্সাম্পল আমরা বলতে পারি গ্রে উলফ। বনভূমিতে এদের সংখ্যা কম থাকে, কিন্তু এই প্রাণীরা থাকে বলে যারা তৃণভোজীরা এদের পেটে মারা যায়, পেটে খাবার হিসেবে ব্যবহার হয়, ফলে তৃণভোজীদের অতিরিক্ত সংখ্যাটা আমরা ওই বাস্তুতন্ত্রে দেখতে পাই না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার দেখো আরও বাকি যে অপশনসগুলি রয়েছে, এই অপশনসগুলি তোমরা যদি ভালো করে একটুখানি নজর দাও তাহলে কিন্তু বাকিগুলোর সাথে পার্থক্য বুঝতে পারবে। যেমন ধরো এই যে ইন্ডিকেটর স্পেসিস, তাহলে এটার আনসার আমি কিস্টোন স্পেসিস নিলাম, এটাকে আমি আগে মার্ক করে দিই। এবার এই যে ইন্ডিকেটর, আমরা ইন্ডিকেটর মানে কি বুঝি, যে কিছু ইন্ডিকেট করে। তাহলে কোনো বাস্তুতন্ত্রে এমন কিছু প্রাণী থাকে যে প্রাণীরা বাস্তুতান্ত্রিক যে পরিবর্তন, সেই পরিবর্তনকে সাধারণভাবে আগে থেকে বুঝতে পারে। যেমন আমরা লাইকেনের কথা বলতে পারি, যে বাস্তুতান্ত্রিক বায়ু দূষণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক বলবো না, ইন্ডিকেটর হিসেবে বলা যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল হিসাবে ইন্ডিকেটর স্পেসিস হিসাবে আমরা কার কথা বলতে পারি, খুব সহজে মনে রাখবে, সেটা হচ্ছে ফ্রগস। ব্যাঙেরা কিন্তু পরিবেশের পরিবর্তন খুব ইয়েতে বুঝতে পারে। লাইকেন, আমি আগেই বললাম লাইকেন বায়ু দূষণের হিসেবে ব্যবহার হয়, এদের কথা বলতে পেরেছে। এন্ডেমিক স্পেসিস কারা, দেখো এন্ডেমিক স্পেসিস বলতে আমরা তাদেরকেই বলে থাকি যারা একটা নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধ এবং অন্য কোথাও এদেরকে পাওয়া যায় না। তার মানে কি, তার মানে হচ্ছে এই সমস্ত যে প্রাণীরা রয়েছে তারা পৃথিবীতে কেবলমাত্র ওই জায়গাতেই আছে, তাদের সংখ্যা এত কমে গেছে যে অন্য কোথাও পাওয়া যাবে না। এই এন্ডেমিক স্পেসিসের এক্সাম্পল কি, এন্ডেমিক স্পেসিসের এক্সাম্পল হচ্ছে ধরো নীলগিরি থার, নামেই আছে নীলগিরি থার, তাহলে এই নীলগিরি থারকে তুমি আর অন্য কোথাও পাবে না। ঠিক আছে, তারপর ধরো ওই মণিপুরের লোকটাক লেকে পাওয়া যায় সাংহাই বা সাংহাই ডিয়ার, এদের কথা বলা হচ্ছে। ঠিক, তাহলে মোটামুটিভাবে এবার বুঝতে পারছো যে আমরা এই যে প্রত্যেকটা অপশনে যেগুলো আছে সেগুলো যখন আলোচনা করে নিচ্ছি, এখান থেকেও যদি প্রশ্ন আসে আমরা করতে পারবো। আরেকটা রয়েছে আমব্রেলা। আমব্রেলা দিয়ে কি করা হয়, এরকমভাবে মাথায় রাখবে যে একটা আমব্রেলা যদি থাকে, এই আমব্রেলা দিয়ে পারিপার্শ্বিক সামগ্রিক অঞ্চলটাকে ঢেকে রাখা যায়। ফলে এমন কিছু স্পেসিস রয়েছে যাদের কনজারভেশন করলে এন্টায়ার ইকোসিস্টেমের কনজারভেশন হবে, এন্টায়ার ইকোসিস্টেমটা কনজার্ভ হবে, তাকে বলা হচ্ছে আমব্রেলা স্পেসিস। যেমন ধরো একটা সিম্পল এক্সাম্পল, এশিয়াটিক লায়ন বলতে পারো, রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার বলতে পারো। এদের সংরক্ষণ করার সাথে সাথে এরা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের সমস্ত প্রাণী এবং উদ্ভিদ তাদের সংরক্ষণ করা পসিবল হয়, সেই কারণে এদেরকে আমরা আমব্রেলা স্পেসিস হিসাবে বলে থাকি। আশা করব প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি জিজ্ঞাসা থাকে এই স্পেসিসগুলো সম্পর্কে আমাকে বলবে, আমি বলে দেবো। পরবর্তী কোয়েশ্চেনে যাব, তবে তার আগে যারা ভিশন WBCS এর সাথে তাদের মক টেস্টটাকে একবার ঝালিয়ে নিতে চাও, এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ ভিশন WBCS নিয়ে এসছে 60 মক টেস্ট, ফুল মক টেস্ট, যেখানে পেপার 1 to 6 কভার করা হচ্ছে। অনলাইন PDF মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে, কম্পালসারি বাংলা এবং ইংরাজি প্রত্যেকটা সাবজেক্টের। ডেইলি এডিটোরিয়াল প্রোভাইড করা হবে টেলিগ্রামের মাধ্যমে। 2025-26 কারেন্ট অ্যাফেয়ার্স MCQ থাকবে। পেপার 4 যেটা অর্থাৎ সায়েন্স টেক জিকেসিএ, এই পেপারটার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে এবং 2014 থেকে 2023 সাল পর্যন্ত মেন্সে যাবতীয় প্রশ্ন এসেছে সেটার PDF সলিউশন, ডিটেল সলিউশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। যারা যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। চলো কোয়েশ্চেন নাম্বার 11 আমরা যাই। উইচ কোলফিল্ড ইজ নট লোকেটেড ইন দ্য দামোদর ভ্যালি রিজিয়ন? দামোদর ভ্যালি রিজিয়নে আমরা রানীগঞ্জ পাবো, বোকারো পাবো, ঝরিয়া পাবো। তালচের কোথায়? তালচের হচ্ছে ওড়িশা, তালচের হচ্ছে ওড়িশাতে, তাহলে এটা দামোদর ভ্যালি রিজিয়নের মধ্যে পড়ছে না। সো কারেক্ট আনসার উইল বি অপশন সি। নেক্সট, which district of West Bengal has the largest geographical area? খুব সাধারণ কোয়েশ্চেন, বর্তমানে
ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জেলা সেটা হচ্ছে সাউথ 24 পরগনাস। দীর্ঘতম জেলা হচ্ছে সাউথ 24 পরগনাস। এবং এটা যদি নর্থ 24 পরগনা আমরা বলি, যে তার একটা ক্যারেক্টারিস্টিক কি না, নর্থ 24 পরগনাস হচ্ছে লার্জেস্ট by means of population. Next, the southern oscillation primarily represents fluctuation in southern oscillation মূলত কি বিষয়টাকে বোঝায়? এই যে সার্দান অসিলেশন, আমরা এল নিনো সার্দান অসিলেশন একসাথে একটা টার্ম ব্যবহার করে থাকি, এনসো এফেক্ট। তাহলে এনসো এফেক্ট মূলত কি বোঝায়? এটা ওশানিক স্যালিনিটিকে বোঝায়, অর্থাৎ সমুদ্র জলের যে লবণতা তার মানকে বোঝায়, ওশান কারেন্টকে বোঝায়, সোলার রেডিয়েশনকে বোঝায় না, কোনোটাই না। এটা অ্যাটমসফেরিক প্রেসারকে বোঝায়, অর্থাৎ দক্ষিণী দোলন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুটো দিকের কথা আমরা যদি ধরে নিই, তাহলে এই যে দোলন, অর্থাৎ এই দিকে একবার মুভ করে, মানে পোল যেটা ভার্টিকুলার পোল, এবং এই দিকে এই যে পোলের মুভমেন্ট, এইটার কথা এখানে এরকমভাবে বলা হচ্ছে। সো সার্দান অসিলেশন ইজ রিলেটেড টু অ্যাটমসফেরিক প্রেসার, এবং এল নিনোর সাথে এটাকেই একসাথে এনসো এফেক্ট হিসাবে বলা হয়। এবং আরও একটা বিষয় এখানে জুড়ে দেওয়া যায়, দ্যাট ইজ ওয়াকা সার্কুলেশন, এটাও এই একই বিষয়ের সাথে যুক্ত। নেক্সট, হুইচ সোশিওলজিক্যাল concept explains the adoption of upper caste practices by lower caste? তাহলে আপার কাস্ট প্র্যাকটিসেস মানে তথাকথিতভাবে সমাজে যারা উচ্চ বর্ণের মানুষ, তারা যে রিচুয়াল প্র্যাকটিস করে, তারা যে কাজকর্ম করে, তারা যেভাবে দিন কাটায়, সেইটা তথাকথিতভাবে সমাজের নিম্নবর্গের বা নিম্নবর্ণীয় মানুষ যারা, তাদের ফলো করার যে বিষয়টা, যে ধারণাটা, তাকে কি বলা হয়? তাদের ফলো করার যে ধারণাটা, তাকে বলা হয় সংস্কৃতাইজেশন। সংস্কৃতাইজেশন এটা এস.এন. শ্রীনিবাস তাঁর একটা তত্ত্ব। তিনি বলেছেন যে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে দেখা যায় যে যারা তথাকথিত নিম্ন বর্ণের মানুষ, তারা সমাজের উচ্চ কোটি বা উচ্চ বর্ণে তথাকথিত প্রতিষ্ঠিত মানুষদের আচার আচরণ, আদব কায়দা, খাদ্যাভ্যাস ইত্যাদিকে কপি করতে চায় বা তাদেরকে অনুকরণ করে তাদের মতো হতে চায়। সামাজিক এই যে একটা প্রভাব, বা এটাকে যে কোনোভাবে খুশি ব্যাখ্যা করা যেতে পারে, যে আমি কেন করব, আমি নাই করতে পারি, আমি আমার মতো থাকবো, সেটা দেখো আলাদা জিনিস, বাট এখানে প্রসঙ্গক্রমে আমাদের আলোচনা করতেই হবে। এই যে ধারণাটা, এটা সোশ্যাল জিওগ্রাফির অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধারণা, এটাকে বলা হয় সংস্কৃতাইজেশন। বাকি যে অপশনসগুলো রয়েছে, ওয়েস্টার্নাইজেশন, এর মানে কি? এর অর্থ হচ্ছে, ওয়েস্টার্নাইজেশনের অর্থ কি? এর অর্থ হচ্ছে পশ্চিমী সভ্যতাকে আপন করে নেওয়া, অর্থাৎ পশ্চিমী সভ্যতার যে আদব কায়দা, তার দিকে যদি আমার টেন্ডেন্সি থাকে, ঝোঁক থাকে, তাকে আমি বলবো ওয়েস্টার্নাইজেশন। আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন, অর্থাৎ গ্রাম্য সভ্যতা থেকে শুরু করে, গ্রাম্য সভ্যতা থেকে যদি আমরা শহুরে সভ্যতার দিকে ক্রমশ এগিয়ে যাই, তাকে বলা হয় আরবানাইজেশন বা নগরায়ন। এটা একটা পদ্ধতি, বলা যেতে পারে দ্যাট আরবানাইজেশন ইজ আ প্রসেস থ্রু হুইচ আ রুরাল সেটেলমেন্ট ইজ চেঞ্জড টু ইটস ক্যারেক্টারিস্টিক্স, ইটস আদার ফিচার্স টুয়ার্ডস আ আরবান অ্যামিনিটিজ সেটেলমেন্ট, এটা বলা যেতে পারে। অন্যদিকে মডার্নাইজেশন, আধুনিকীকরণ, এটার ডেফিনেশন নিশ্চয়ই আর বলতে লাগে না। তাহলে সংস্কৃতাইজেশন কি বা কেন, আশা করছি প্রত্যেকের কাছে ক্ল্যারিফাই করতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দ্য লার্জেস্ট ইউরেনিয়াম ডিপোজিট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বৃহত্তম ইউরেনিয়াম কোথায় সঞ্চিত আছে? এটাও খুব কমন প্রশ্ন। ইউরেনিয়ামের সঞ্চয় আমরা সবথেকে বেশি দেখতে পাই যদুগোড়াতে, এবং এই যে যদুগোড়া, এটা 1967 সাল থেকে এই অঞ্চল থেকে ইউরেনিয়াম তোলা শুরু হয়, এবং এটা বর্তমানে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধানতম ইউরেনিয়াম সাইট। Which of the following rivers forms a major estuary rather than a delta? ডেল্টা না তৈরি করে কোন নদী এস্টুয়ারি বা খাঁড়ি তৈরি করেছে? এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? নর্মদা। এবার এখানে প্রশ্ন হতে পারে যে কেন খাঁড়ি তৈরি করেছে? দেখো, একটা বেসিক জিনিস মনে রাখতে হবে যে কোনো নদী যখন সমুদ্রে গিয়ে মিলিত হয়, তখন বদ্বীপ তৈরি করার জন্য তার কতগুলো বিষয় দরকার হয়। যেমন নদীকে খুব ধীর গতিতে প্রবাহিত হতে হবে, তার সেডিমেন্টেশন অনেকটা বেশি হতে হবে,
যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে তার ঢাল অনেকটা কম থাকতে হবে, তার মানে তো গতিবেগ বেশি হয়ে যাবে, ফলে থিতিয়ে পড়ার সুযোগটা কিন্তু পাবে না। এবং এই যে জিনিসটা তোমরা যদি নর্মদা নদের ক্ষেত্রে দেখো, নর্মদা নদের ক্ষেত্রে কি হচ্ছে না, অতিরিক্ত দ্রুত গতিতে নর্মদা প্রবাহিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত নর্মদা কঠিন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে তার যে সেডিমেন্টেশন, তার যে ডিপোজিশন, এই ডিপোজিশন তুলনামূলক অনেকটা কম হচ্ছে। এছাড়া নর্মদা যে সমুদ্রে গিয়ে মিশছে আরব সাগরীয় অঞ্চলে, তার ডেপথ অনেকটা বেশি। একে নর্মদা সেডিমেন্টেশন বেশি নেই, ডেপথ বেশি আছে, তাহলে কি করে হবে, কি করে থিতিয়ে সেটাকে একটা দ্বীপ অঞ্চল তৈরি করবে? এই কারণগুলোর জন্য মোটামুটিভাবে আমরা নর্মদাতে এস্চুয়ারি ফর্ম হতে দেখি। এটাই হচ্ছে প্রধান কারণ, এস্চুয়ারি ফর্ম হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সো কারেক্ট আনসার অপশন সি, কোয়েশ্চেন নাম্বার 16 এর ক্ষেত্রে। পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 17। দ্য এজ এফেক্ট ইজ মোস্ট প্রোনাউন্সড ইন। এজ এফেক্ট তাহলে আমরা কোথায় দেখতে পাই? মূলত দুটো ভিন্ন ধরনের বায়ম, এটা স্থলভাগের বায়ম, এটা জলভাগের বায়ম। এবার এই স্থলভাগ এবং জলভাগের বায়মের মধ্যে আমরা একটা কমন জোন দেখতে পাচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটাতে জলভাগের ক্যারেক্টারিস্টিক এবং স্থলভাগের ক্যারেক্টারিস্টিক দুটোই থাকবে। এই জায়গাটাকে আমরা বলছি কি ইকোটোন। এবার এই ইকোটোন অঞ্চলেতে স্থলভাগের যে কোর রিজিয়ন, অর্থাৎ এই দিকটা হচ্ছে স্থলভাগের কোর রিজিয়ন, এই দিকটার তুলনায় বা জলভাগের কোর রিজিয়ন এই দিকটার তুলনায় যেটা ট্রানজিশনাল জোন আমি দেখাচ্ছি ইকোটোন, এই জায়গাটাতে প্রাণীদের ডাইভার্সিটি অনেক বেশি হবে। এই জায়গাটাতে প্রাণীদের ডাইভার্সিটি অনেক বেশি হবে, ফলে এই পার্টিকুলার অঞ্চলটাতে আমরা দেখতে পাবো এজ এফেক্ট। একে আমরা বলবো এজ এফেক্ট। এজ এফেক্ট মানে কি? প্রান্তীয় প্রভাব, অর্থাৎ প্রান্তভাগে যে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, প্রান্তভাগে যে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলা হয় এজ এফেক্ট বা প্রান্তীয় প্রভাব। এবং এই অঞ্চলে যে প্রাণীরা থাকে তাদেরকে একত্রে বলা হয় দ্য এজ স্পেসিস। তাহলে এখানে যাদের আমরা পাবো, এদের বলবো এজ স্পেসিস। এখানে বা এইখানে যাদের পাবো তাদের বলবো কোর স্পেসিস। এজ স্পেসিস আর কোর স্পেসিস। নেক্সট কোয়েশ্চেনে যাব, তবে তার আগে এজ এফেক্ট আমরা কোথায় দেখতে পাবো? তাহলে ইকোটোন। আচ্ছা, কোর এরিয়া অফ ইকোসিস্টেম অলরেডি আমি বলে দিলাম, কোর এরিয়া কোন জায়গাটাকে বলবো। বায়োম, তাহলে বায়োম কি? দীর্ঘ বিস্তৃত অঞ্চলের ইকোসিস্টেমকে বায়োম বলে। তাহলে বায়োম হতে গেলে সেখানে ক্লাইমেট, টোপোগ্রাফি, সয়েল, এই উপাদানগুলি এবং সেই জায়গার এই উপাদানগুলির উপর ভিত্তি করে কি হবে? ফ্লোরা মানে স্বাভাবিক উদ্ভিদ এবং ফোনা মানে প্রাণী, তারাও কিন্তু একই রকম হবে। এই ফ্লোরা ফোনা এরা একই রকম হবে, তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। ওকে, চলো নেক্সট আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 18-এ। উইচ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট শেয়ার ইটস বাউন্ডারি উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ আদার ডিস্ট্রিক্ট উইদিন দ্য স্টেট? কোন জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেটা অন্য জেলাগুলির সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছে? পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি। কোন জেলার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো? সো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে মুর্শিদাবাদ। মোট 4টি জেলার সাথে বর্ডার শেয়ার করেছে। তারা কারা কারা? মালদা, উত্তর দিকে পাবো মালদা, পশ্চিম দিকে পাবো বীরভূম, দক্ষিণ পূর্ব দিকে পাবো নদিয়া, দক্ষিণ পশ্চিম দিকে অংশটাতে আমরা পাবো ইস্ট বর্ধমান বা পূর্ব বর্ধমান। ইস্ট বর্ধমান বলো বা পূর্ব বর্ধমান বলো, হোয়াট এভার, তবে পূর্ব বর্ধমান বলাটাই ভালো। নেক্সট, ডিউরিং লা নিনা ইন্ডিয়া জেনারেলি এক্সপিরিয়েন্স। দেখো, যদি লা নিনা হয়, লা নিনা মূলত রেনফলকে ব্যাপক পরিমাণে বাড়াতে সাহায্য করে।
তাহলে আমরা এখানে লিখব স্ট্রঙ্গার মনসুন টেন্ডেন্সি। যদি এল নিনো হতো তাহলে উইকার হতো। তাহলে এটা আবার আমরা বলতে পারি ফ্লাড কন্ডিশনের জন্যও দায়ী। ঠিক আছে, এই কমপ্লিট মনসুন ফেলিওর, উইকার মনসুন, এই দুটোর মধ্যে যদি থাকে, এল নিনো হলে কি করা যেতে পারে? উইকার মনসুন আছে, কমপ্লিট মনসুন ফেলিওর আছে, তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? উইকার মনসুন। দেখো কমপ্লিট ফেলিওর বলা যায় না, এমনও বছর গেছে যে তখন আমাদের এল নিনো ইয়ার ছিল, বাট স্টিল সেই বছরগুলোতে বৃষ্টিপাত হয়েছে। সো কারেক্ট আনসার সেক্ষেত্রে আমরা উইকার মনসুন করতাম। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, which geological formation contains the most important coal bearing strata of Gondwana rocks in India? গন্ডোয়ানা রক, যেখান থেকে আমরা প্রায় 98% কোল পাই, সেটা মূলত কোন স্ট্র্যাটা বা কোন স্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাই? ভারতবর্ষের ক্ষেত্রে এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বরাকর ফরমেশন। তালচের ফরমেশন যেটা রয়েছে এটা ওল্ডেস্ট বলা যেতে পারে, কিন্তু বাই মিনস অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বরাকর অনেক বেটার। বিন্দুর ক্ষেত্রে প্রোটোজোয়িক টাইপ আমরা দেখতে পাই, এবং এই বিন্দু কিন্তু কোল বিয়ারিং না, এটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল। আর ডেকান ট্র্যাপ মূলত এটা আমরা যদি লক্ষ্য করি, যেহেতু আর্কিয়ান টাইপ যে রক, অর্থাৎ ভলক্যানিক রকের কথা বলা হয়, ডেকান আর্কিয়ানের অনেক পরে যদিও, মূলত এই জায়গাতে আমরা বিভিন্ন ব্যাসাল্ট রকগুলো দেখতে পাই, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের যে মেটালার্জিক্যাল এলিমেন্ট সেগুলো এখানে পাওয়া যেতে পারে। ওকে, সো এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন। আশা করব এগুলো তোমাদের কাজে লাগবে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ওকে, অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।